কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আজকে শুক্রবার 26 জুলাই 2024, 11 শ্রাবণ 1431। আজকাল পত্রিকা পড়তে খুবই ভালো লাগে না, সব হচ্ছে আপনার আন্দোলন নিয়ে, মৃত্যুর নিউজ, স্টোরি লাইন। যাই হোক, আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে ফ্যানম নিয়ে। যারা জব প্রিপারেশন নিয়েছেন বা মোটামুটি নিয়ে ফেলেছেন বা শুরু করতেছেন, জব সলিউশন ব্যাচটা করে নেবেন খুবই কম টাকায়। 75% ছাড়ে শুরু হবে। ডিটেলস দেখে নিন আর কি, পিডিএফ তো দিয়ে দিচ্ছে, এখানে দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম একটা চ্যানেলও খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে নিন। দেখেন, আরও 5 মামলায় শিক্ষার্থীরা আসামি। আমাদের আইনমন্ত্রী একসময় বলেছিল, আন্দোলন করার কারণে কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হবে না। যারা সরকারি বিভিন্ন স্থাপনায় সহিংসতা এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে সে ব্যাপারে মামলা হবে। আবার আমাদের আইনমন্ত্রী থেকে শুরু করে তথ্য প্রতিমন্ত্রী, আপনার বিজিবি মহাপরিচালক সহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা, ডিএমপি কমিশন, সবাই বলতেছে, মানে সবাই অলরেডি স্টেটমেন্ট, এবং আমাদের প্রাইম মিনিস্টার সহ অনেকে স্টেটমেন্ট দিয়ে ফেলেছে যে সাধারণ শিক্ষার্থীরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কোনো একটা ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাহলে শিক্ষার্থীদের নামে মামলা কেন? এই যে কমিটমেন্ট অফ ওয়ার্ডস অ্যান্ড হচ্ছে এগুলো হচ্ছে স্ট্রংলি পালন করা উচিত একজন রাজনীতিবিদদের। যাই হোক, কোটা সংস্কার আন্দোলনের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 20 শিক্ষার্থীর নামে পুলিশের মামলা। আরেক মামলায় আসামিদের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15 শিক্ষার্থীর নাম। এর মধ্যে সুনির্দিষ্টভাবে রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 20 জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা করেছে পুলিশ। আর একটি মামলার আসামিদের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15 শিক্ষার্থীর নাম এবং তারা কে কোন বিভাগে পড়ে সেটি উল্লেখ করা হয়েছে। তার মানে হচ্ছে ওরা হচ্ছে একদম প্ল্যান করেই হচ্ছে মানে মামলাগুলো করা হয়েছে। এরপরে হচ্ছে এছাড়া পুলিশকে মারধর ও জখম করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীতে রূপনগর থানায় পৃথক 2টি মামলা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে BUBT, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে। এর মধ্যে মামলার বাদী পুলিশ, অন্য মামলার বাদী হচ্ছে নিজেকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের 7 নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছেন। এই হচ্ছে অবস্থা। শাহবাগ থানায় অজ্ঞাত আন্দোলনকারীদের নামে মামলা হচ্ছে 11টা। আশুলিয়া থানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অজ্ঞাতনামার ছাত্রীদের বিরুদ্ধে মামলা। দেখেন, এখানে মেন জিনিসটা কি, ধরেন আন্দোলনটা থামাইতে হবে, ঠিক না? এখন এই আন্দোলনটা যদি থামাইতে হয়, আপনাকে যেটা করা লাগবে যে ছাত্রছাত্রীরা তো আপনারাও স্বীকার করছেন যে ছাত্রছাত্রীরা ভাঙচুরে নাই। সেক্ষেত্রে আপনি যদি এখন ওদেরকে মামলা দেন এবং আপনি অলরেডি কমিটমেন্ট করছেন ওদেরকে যে মামলা দিবেন এবং শর্ত এটা মেনেও নিচ্ছেন এবং এটা নিয়ে বলতে স্টেটমেন্ট দিচ্ছেন, এরপরে যদি আপনি আপনার কমিটমেন্ট না রাখেন তখন আন্দোলনে প্রলং হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা কিন্তু আমরা কেউ চাই না। শিক্ষার্থীরা পড়াশোনা করতে যাচ্ছে, বিজনেসম্যান ব্যবসা করতে যাচ্ছে, সবাই চাচ্ছে নিজের কাজ করার জন্য। এই ইস্যুটাকে হচ্ছে হুদাই হচ্ছে ছোট্ট একটা ইস্যুকে এরকম একটা ডেডলি ইভেন্টে কনভার্ট করা এবং এটাকে ক্যারি অন করে নেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই আর কি, ঠিক আছে? দেখেন, আমাদের 34th, প্রায় আমরা 34তম ইকোনমিক দেশ, বা এখন 33ও বলা হচ্ছে। এই অর্থনীতির জন্য এটা খুব একটা ভালো ব্যাপার না, এই যে সহিংসতা, হ্যাঁ, এবং হচ্ছে অনেক অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে। এখন যে কোনো মূল্যে হচ্ছে আমাদেরকে এই ঝামেলাগুলো সলভ করা লাগবে। দেখেন, দিনের বেলায় 7 থেকে 8 ঘন্টা ছাড়া অন্য সময় কারফিউ বলবৎ থাকার পাশাপাশি সীমিত ইন্টারনেট ও ব্যাংকিং কার্যক্রমের কারণে বেশি ব্যাগ পেতে হচ্ছে ব্যবসায়ীদের। বারান্দায় দাঁড়ানো আহাদের ডান চোখে গুলি লাগে। দেখেন কি পিচ্ছে একটা বাচ্চা, কীভাবে গুলি ছুটছে, মানে কোনো মানে আন্দোলনকারী কোথায়, গুলি কোথায়, মানে গুলি কেন ছুটবে বা কোন জায়গায় গুলি উঠতেছে, মানে কোনো ঠিক ঠিকানা নাই। এক পাশে বাবা, আরেক পাশে মা, মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট আব্দুল আহাদ, এবং সবাই মারা যেতে পারতো, বা বাবা মারা যেতে পারতো, মা মারা যেতে পারতো। 3 জোড়া চোখের মধ্যে হচ্ছে এসে লাগছে বাচ্চাটার চোখে। গুলিটা ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভিতরে আটকে গেছে, চিন্তা করা যায়। দেখেন, আহত মানুষের ঢল নেমেছিল উত্তরা 7 হাসপাতালে। উত্তরা সংঘর্ষের দিনগুলোতে সেখানকার 7টি হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 867 জন। মরদেহ আনা হয়েছিল 29টা। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বা পায়ে ও পায়ের পথে গুলি লেগেছে। 18 জুলাই ঘটনা। আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উত্তরার আজমপুরের রবীন্দ্র সরণিতে বিক্ষোভে অংশ নেয়, সেখানে অনেকে গুলিবিদ্ধ হয়।
দেখেন ওদের উপপরিচালক উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল মেজর অবসরপ্রাপ্ত হাফিজুল ইসলাম বলেছেন, এত চিকিৎসক নার্স কোথায় পাবো? যারা ছিল তারা কেউই এই পরিস্থিতির জন্য তৈরি ছিলেন না। তারপর আমরা আপ্রাণ চেষ্টা করছি সেবা দেওয়ার। চিকিৎসাধীন আরও 3 জনের মৃত্যু, নিহত বেড়ে 204-এ। 204টা মানুষ মারা গেছে, চিন্তা করতে পারতেছে। মানে দেখা যায় প্যালেস্তাইনেও আপনার 70-80 জন মারা গেলে এটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচুর কথাবার্তা হয়। বাংলাদেশের 4 জন মানুষ মারা গেছে। যাই হোক, দেখেন মৃত্যুর এই হিসাব কিছু কিছু হাসপাতাল, মানে সব হাসপাতালও না, ইভেন মরদেহ নিয়ে আসে ব্যক্তি এবং স্বজনদের সূত্রে পাওয়া। সব হাসপাতালে চিত্র পাওয়া যায় না, তার মানে হচ্ছে সব পাইলে হয়তো একটু বাড়তেও পারে। বিগ নাম্বার। দেখেন গ্রেপ্তার 5,500 মামলা, 5 শতাধিক সহিংসতার ঘটনার স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্ত করা উচিত বলে দাবি করেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। দেখেন এখানে হচ্ছে কি, আপনি ইস্যুটাতে হচ্ছে আপনি যদি ঠিকঠাক সলভ করতে চান, আপনাকে হচ্ছে এক্সাক্ট কারা বদমাইশ তাই খুঁজে বের করা লাগবে। কারণ এই যে ডেটা সেন্টারে আগুন দেওয়া বলতেছে, যদিও ডেলি স্টার বলতেছে পায় নাই, গতকালকে নিউজে আসছে। যাক, ডেটা সেন্টার, তারপর হচ্ছে আপনার ওই যে স্বাস্থ্য অধিদপ্তর, বিটিভি, এগুলো কিন্তু দেশের সম্পদ, মেট্রো রেল বিশেষ করে। এগুলোতে যারা হামলা দিচ্ছে ওদেরকে যদি আপনি না ধরে আপনি যদি ছাত্রদেরকে আবার অ্যারেস্ট করেন যারা এগুলোর সাথে জড়িত ছিল না, তাহলে কি হবে? প্রকৃত আসামি বাড়িয়ে থাকবে এবং সে আজকে মেট্রো রেলে কালকে আরেক জায়গাতে হামলা করবে। এই জন্য আপনাকে আগে ওকে খুঁজে বের করতে হবে যারা হচ্ছে আসলেই অপরাধী, এবং এটা সবারই দাবি। কারণ মেট্রো রেলে হামলা বা এইসব জায়গাতে হামলা স্ট্যান্ডার্ড করা নেই, এবং এটা কেউই করা নাই। যারা করছে ওরা হচ্ছে অবশ্যই দেশে ভালো চায়, ওদেরকে আপনার অ্যারেস্ট করা লাগবে। এই জন্য স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্ত এবং অ্যারেস্ট করা লাগবে। গণহারে আক্রমণাত্মক হয়ে ক্ষোভের বশীভূত হয়ে কাউকে অ্যারেস্ট করা যাবে না। মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে চলে যাওয়ার অনুমোদন। ঢাকায় মার্কিন দূতাবাসের জরুরি কর্মীগণ যারা তাদের পরিবার সদস্য সহ স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে। ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক স্থান লেভেল 4 ঘোষণা করেছে। বাংলাদেশে দেখামাত্র গুলি করার নির্দেশের আওতায় ব্যাপকভাবে সহিংসতার ঘটনা ঘটছে। শিগগিরই শান্তি ফিরবে আশা নয়াদিল্লি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি সে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে ভারত। ছুটির 2 দিনে কারফিউ শিথিল থাকবে 9 ঘন্টা করে, এবং ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং গাজীপুর ছাড়া বাকি ডিসিশনগুলো ডিস্ট্রিক্ট কমিশনার নেবে। দেখেন বারবার পেঁচাচ্ছে এইচএসসি পরীক্ষা অনন্য স্তরের ক্ষতি। মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত এটা খুলে দেওয়া উচিত। কারণ যেমন আমাদের অনেক টিচার আছে, আমরা অনলাইনে পড়াশোনা করি, মোবাইল ইন্টারনেট দিয়ে স্যারেরা পড়ায়, সব পড়াশোনা বন্ধ। শুধু যে মানে খারাপ মানুষই মোবাইল ইন্টারনেট ইউজ করে এমন না, টিচার আছে এবং অনেক বিজনেস আছে যারা হচ্ছে মোবাইল মার্কেটিং করে বা মোবাইল বিজনেস করে, ফেসবুক মার্কেটিং করে, ফেসবুক বিজনেস দিয়ে অনেক মানুষের সংসার চলে, ওদের সব আটকায় আছে। যাই হোক, বিদেশে কারা কেন বিক্ষোভ করেছেন জানতে চায় ঢাকা, এবং হচ্ছে মিশনগুলোতে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও 5 মামলায় আসামি, প্রথম পেজে যেটা ছিল এটাতে তেমন কিছু নাই, স্কিপ করে যাচ্ছি। দেখেন যে কারণে জিততে পারে কমলা হ্যারিস, মূলত হচ্ছে দেখেন এটা একটা ইস্যু যে আপনি ট্রাম্পের এগেনস্টে যাকে অ্যাড করবেন তাকেই মিডিয়া অনেক লাফালাফি করে। কেন লাফালাফি করে? দেখেন মিডিয়া সহ মূলত ট্রাম্প সাধারণ মানুষের চেয়ে বেশি অপছন্দ করে মিডিয়া ট্রাম্পকে। তো এই মিডিয়া কেন অপছন্দ করে? কারণ মিডিয়াকেও তেলবাজি করে না। মানে এখানে এই যে দেখেন, এই যে আপনারা দেখেছেন সময় টিভির একজন সাংবাদিক পুলিশকে বলতেছে খুব ফায়ার করেন, শ্যুট করেন, আমরা একটা ছবি তুলি। এইগুলো কিন্তু খুবই ভয়াবহ। সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। ওরা কেন গুলি করে মারলো? জরুরি ফোন পেয়ে অফিসে যাচ্ছিলেন আব্দুল গনি, মাঝপথে 35 বছরের মাঝপথে গুলি খেয়ে মারা যান। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শিক্ষকের পদত্যাগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহিদুল করিম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির টিচার ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। সামরিক হেফাজতে নেওয়া ঠেকাতে ইমরান পিটিশন দেখা গেছে। এই একটা পাকিস্তান, নট ইভেন পাকিস্তান, ইভেন ভারতের একজন ব্লগার আছে, খুব অসাধারণ ইউটিউবার, ভিডিও করেন, লার্নিং ভিডিও, নামটা ঠিক মাথায় আসতেছে না, বাংলাদেশকে নিয়েও একটা ভিডিও বানিয়েছে রিসেন্টলি। দেখেন এই বড় খুবই ইন্টেলিজেন্ট, খুবই পরিশ্রমী, ওকে বিজেপি মামলা দিয়ে হয়রানি করতেছে। এই যে ধরেন এই সাবকন্টিনেন্টটা না পুরা মানে সেম চরিত্র সবার।
মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী নতুন জোর চান নেতানিয়াহু হচ্ছে যারা কংগ্রেসে ভাষণ দিচ্ছে, মজার ব্যাপার হচ্ছে ওনার ভাষণে ভুল বের করতে সিএনএন সহ আপনার নিউ ইয়র্ক টাইমস, মানে মানে ইউএস এর প্রতিষ্ঠানগুলাই মানে ওর ভুল ধরতেছে, মানে এত মিথ্যা কথা বলছে, প্রচুর মিথ্যা কথা বলছে। এবং এবং টিআরটি নামে একটা সংবাদ প্রতিষ্ঠান সম্ভবত প্রায় 50টা নাকি 40টার মতো ভুল মানে কাউন্ট করে করে দেখাইছে। ভুল না, মানে সে মিথ্যা কথা বলতেছে, ঠিকই মিথ্যা কথা বলতেছে। দেখেন, মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্যে ইসরায়েলি পিএম বলেন আমরা এটিকে আব্রাহাম জোট বলতে পারি। দেখেন, এই আব্রাহাম জোট বলতে কাকে বোঝাচ্ছে জানেন? ওই যে ট্রাম্পের আমলে হচ্ছে, দেখেন, মধ্যপ্রাচ্যে আলোচিত আব্রাহাম চুক্তি সম্পাদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করেন। তাহলে দেখেন, ডোনাল্ড ট্রাম্পকে এখানে প্রশংসা করছে নেতানিয়াহু, কারণ হচ্ছে নেক্সট নির্বাচনে ট্রাম্পের জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। সো আগে থেকে হচ্ছে বাইডেনের দল পাল্টে ট্রাম্পের সাথে হাত ভালো করার ট্রাই করতেছে। এগুলো সব হচ্ছে আপনার ওই বিজনেস এবং হচ্ছে রাজনীতি থাকার, টিকে থাকার, ক্ষমতা টিকে থাকার একটা এজেন্ডা। এবার কমলা হ্যারিসকে আক্রমণ ট্রাম্পের। দেখেন, এই দেখেন একটা মজার সাইকোলজি দেখাই, সাংবাদিকদের সাইকোলজিটা দেখেন। এবার কমলা হ্যারিসকে আক্রমণ ট্রাম্পের। আপনি যদি শুধু টাইটেলটা পড়েন আপনার মনে হবে যে কমলা হ্যারিস কোনো কিছু করে নাই, শুধু ট্রাম্পই, যেহেতু ট্রাম্প হচ্ছে মানুষ ভালো না, সে সবাইকে আক্রমণ করে কথা বলতেছে। কিন্তু আবার সাব টাইটেলটা দেখেন, কমলা হ্যারিস ট্রাম্পকে আক্রমণ করে বক্তব্য দেওয়ার একদিন পর ট্রাম্প আক্রমণ করে করলেন কমলাকে। তার মানে দেখেন, আগে কমলা হ্যারিস হচ্ছে আক্রমণ করছে ট্রাম্পকে, এর একদিন পর ট্রাম্প কমলা হ্যারিসকে কি আক্রমণ করছে। তার মানে এখানে মেন ইস্যুটা হচ্ছে কার? কমলা হ্যারিসের। সে ট্রাম্পকে আক্রমণ করে বক্তব্য দেওয়ার কারণে এটা বাড়ছে। কিন্তু এই টাইটেলটা পড়ে মনে হচ্ছে যে মানে এই যে দেখেন রয়টার্স, প্রতিটা মিডিয়া ট্রাম্পকে যেভাবে ভিলেনভাবে উপস্থাপন করায়, অথচ এ দেখেন ইভেন হচ্ছে বারাক ওবামার সময় যুদ্ধ হয়েছে এবং দেশ গন্ডগোল লাগছে। বাইডেন তো পুরো বিশ্বকে নষ্ট করে ফেললো, ট্রাম্পের আমলে কি হয়েছে? এই হচ্ছে অবস্থা। মিডিয়াগুলো আসলে খুবই জোচ্চোর, এগুলোকে হচ্ছে আপনি ভালো করে হচ্ছে ভালো মিডিয়া খুঁজে খুঁজে নিউজ পড়া লাগবে। দেখেন, নজিরবিহীন মৃত্যুময় দিনের দায় আনিসুলক। এরপরে দেখেন, অন্য হলো আমাদের খুব একটা প্রয়োজন নাই। আচ্ছা, আপনার হচ্ছে আপনার গোল্লা ছোট প্রয়োজন নাই। দেখেন, একদিনে 25,000 কোটি টাকার বেশি ধার নিয়েছে কমার্শিয়াল ব্যাংকগুলো। এটা হচ্ছে এক সাধারণ ঘটনা, ধার তো নেবে, বিশেষ করে 5 দিন বন্ধ ছিল। 5 দিন যদি বন্ধ না হতো তাহলে কিন্তু টাকাটা একসাথে নেওয়া হতো না আর কি, ঠিক আছে? এটা প্যানিক করার মতো কোনো সিচুয়েশন না। ওকে, আর তেমন কিছু নাই। শাফিন মারা গেছে, এটা খুবই কষ্টকর একটা ব্যাপার, আমার ভালো লাগতো আর কি। আপনারা জানেন না, মানে আমাদের বয়সী যারা হয়তো একদম ইয়াং যারা, তারা হয়তো ওর গান অত বেশি শোনে না, কিন্তু একটা বয়সের মানুষ কিন্তু 90s-এর জন্মের সাথে তারা কিন্তু খুব ভালোই গান শুনতো আর কি। যাই হোক, সার্কাসের ম্যাচে আর্জেন্টিনার হার এবং এই হচ্ছে আমাদের শেষ পাতা। অলিম্পিকের শুরু আজ। গতকাল আপনার প্যারিসে একজন জার্মান মহিলাকে 5জন লোক রেপ করছে, ক্রিমিনাল রেপ করছে, গ্যাং রেপ করছে। এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আপনারা যারা ইনস্টাগ্রাম দেখেন, আপনারা হচ্ছে এই যে রয়টার্স, আল জাজিরা, তারপর সিএনএন, বিবিসি, এগুলোকে একটাকে ক্লিক করবেন, ফলো করবেন, দেখেন সবগুলোকে ফলো করা যাচ্ছে। সবগুলোকে ফলো করে রাখবেন, ইন্টারন্যাশনাল নিউজে বস হয়ে যাবেন জাস্ট নিউজগুলো পড়লেই, ঠিক আছে?